প্রিয় শ্রোতাগণ, আজকে আমরা আপনাদের কাছে চিলেকোঠা চ্যানেলের পক্ষ থেকে পরিবেশন করতে চলেছি সত্যজিৎ রায়ের লেখা ধুমুলগড়ের হান্টিং লজ। আজকের এই গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন ও আরও এরকম গল্প পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন বন্ধুরা, গল্পটি শুরু করা যাক। মাথায় অনেক রকম উল্টো পাল্টা সব চাপে মানুষের, বললেন তারিণী খুঁড়ো। কিন্তু আমার যেমন চেপেছে তেমন কজনের চাপে জানি না। আমরা পাঁচজন ঘিরে বসে আছি খুঁড়োকে। বাইরে এক পশলা বেশ ভালো বৃষ্টি হয়ে গিয়ে এখন সেটা অবিরাম ঝিরঝিরে বৃষ্টিতে দাঁড়িয়েছে। আষাঢ় মাস, তার উপর লোডশেডিং, টিমটিম করে দুটো মোমবাতি জ্বলছে। দেওয়ালে আমাদের সকলের প্রকাণ্ড প্রকাণ্ড ছায়া পড়েছে। সব মিলিয়ে তারিণী খুঁড়োর গল্প শোনার পক্ষে আইডিয়াল পরিবেশ। খুঁড়োর মতে তার গল্পগুলো সবই সত্যি, এ ব্যাপারে গ্যারেন্টি দেওয়ার সাথে আমার নেই। তবে গল্পগুলো যে রংদার তাতে কোনো সন্দেহ নেই। আর তারিণী খুঁড়োর যে গত 40 বছর ধরে সারা ভারতবর্ষে ঘুরে নানা রকম অভিজ্ঞতা হয়েছে সে কথা বাবা আমাদের বলেছেন, কাজেই সেটা অবিশ্বাস করার কোনো কারণ নেই। নেপাল বলেই বসল, আজ কিন্তু ভূতের গল্পের মতো আর কোনো গল্প জমবে না। তারিণী খুঁড়ো স্কুল মাস্টারের ঢঙে বললেন, ভূত সচরাচর 4 প্রকারের হয়। 1, অশরীরী আত্মা, যাকে চোখে দেখা যায় না। 2, ছায়ামূর্তি। 3, নিরেট ভূত, দেখলে মনে হবে জ্যান্ত মানুষ কিন্তু চোখের সামনেই ফ্যানিশ করে যাবে। আর 4 হচ্ছে নরকঙ্কাল, যদিও সেখানকাল চলে ফিরে বেড়ায় এবং কথাও বলে। আমার 4 রকম ভূতের অভিজ্ঞতাই হয়েছে। আজ কোন প্রকার ভূতের গল্প বলছেন আপনি? নেপাল প্রশ্ন করল। সে কথায় কোনো কান না দিয়ে দুধ চিনি ছাড়া গরম চায়ে একটা চুমুক দিয়ে খুড়ো তার গল্প শুরু করলেন। তোরা তো পত্রিকা পড়িস, নিশ্চয়ই লক্ষ্য করেছিস যে আজকাল সাক্ষাৎকারের একটা হিড়িক পড়েছে। খেলোয়াড়ের সাক্ষাৎকার, আর্টিস্ট গাইয়ে বাজিয়ে নাচিয়ে ফিল্ম স্টার সকলেরই সাক্ষাৎকার। আর এইসব নাম করা লোকের মনের কথা তাদের নিজেদের মুখে শুনে পাঠকও আহ্লাদে আটখানা। আমি যখনকার কথা বলছি আমার বয়স তখন 40-এর ঘরে। তখনও এই ব্যাপারটা তেমন চালু ছিল না। আমি তখন ডেকেন হাইল্যান্ডের কাগজের রিপোর্টার। ব্যাঙ্গালোরে থাকি, খবরের ধান্দায় চৌকি করতে হয়। বিপদের তোয়াক্কা করি না বলে দাঙ্গা, খুনখারামি, অগ্নিকাণ্ড এইসব বেয়ারা ঘটনার রিপোর্ট করতে আমাকেই পাঠানো হয়। এই সময় ডিকেন হায়ারল্যান্ডের ফাইল ঘাঁটতে ঘাঁটতে বছর শতকের পুরনো একটা লেখা চোখে পড়ল। লেখক এক সাহেব, নাম রবার্ট মার্কান্ডি। লেখার বিষয় হলো ধুমুলগড়ের হান্টিং লজ। ধুমুলগড় মধ্যপ্রদেশের এক ছোট্ট শহর, চাঁদা থেকে 70 কিলোমিটার পশ্চিমে। চারিদিকে জঙ্গল, আর সেই জঙ্গলের একটা অংশে একটি টিলার ওপরে রাজার হান্টিং লজ। দিব্যি আরামে রাত্রিবাস করা যায় এমন একটা বাড়ি। আবার তার খোলা ছাদে বসে জন্তু জানোয়ারও মারা যায়। ভারতবর্ষের বহু প্রদেশে বহু মৃগয়াপিরো রাজাদের এরকম হান্টিং লজ আছে। মার্কান্ডে সাহেবও এইগুলোই স্টাডি করতে ভারতবর্ষে এসেছিলেন। ধুমুলগড়ের হান্টিং লজে গিয়ে তিনি আবিষ্কার করেন যে লজটি হন্টেড, অর্থাৎ সেখানে একটি প্রেতাত্মা বসবাস করে। মার্কান্ডে খবর নিয়ে জানেন যে ওই হান্টিং লজে ধুমুলগড়ের বড় কুমার আদিত্য নারায়ণের মৃত্যু হয়। ছোট কুমার প্রতাপ নারায়ণ সেটা ভেরিফাই করে। লেখাটা পড়ার পর থেকেই আমার মাথায় একটা অদ্ভুত ফন্দি ঘুরতে লাগলো। এটা আমি বিশ্বাস করি এবং অনেকেই বিশ্বাস করে যে মানুষ মরে গেলেই ভূত হয় তখনই যখন মৃত্যুটা স্বাভাবিক না হয়, হয় অবঘাত জাতীয় কিছু। খুন, আত্মহত্যা, বাজ পড়ে মরা, মোটর ক্রাশে মরা, জলে ডুবে মরা, হিংস্র জানোয়ারের হাতে মরা, এই সব ক্ষেত্রেই মৃত ব্যক্তির আত্মার টেন্ডেন্সি হয় যে তল্লাটে মৃত্যু হয় তার আশেপাশেই ঘোরাফেরা করে, যেন সে অকালে প্রাণ হারিয়ে পৃথিবীর মায়া ত্যাগ করতে পারছে না। ডিকেন হায়ারল্যান্ডের পুরনো ফাইলেই জানতে পারলাম যে 10 বছর আগে ধুমুলগড়ের বড় কুমার
আদিত্যনারায়ণ হান্টিং লজে বন্দুক সাফ করার সময় আকস্মাৎ গুলি ছুটে গিয়ে মারা যান। অবশ্যই মৃত্যুটা আত্মহত্যাও হতে পারে, কিন্তু সঠিক জানার কোনো উপায় ছিল না। অপঘাত ঠিকই, আর তাই প্রেতাত্মার উপস্থিতিতে আশ্চর্য হওয়ার কিছুই নেই। আমার তখন মনে হলো, এই প্রেতাত্মার দেখা পেলে তার একটা সাক্ষাৎকার নিলে কেমন হয়। কি কারণ সে পৃথিবীর মায়া কাটিয়ে উঠতে পারছে না সেটা জানা যাবে কি? কিভাবে তার মৃত্যু হয়েছিল তার সঠিক বর্ণনা পাওয়া যাবে কি? তার অতৃপ্ত বাসনা কিছু আছে কি? এবং সে বাসনা পূর্ণ হলেই কি সে পৃথিবীর মায়া ত্যাগ করে পরলোকে প্রস্থান করতে পারবে? আমার কাগজের সম্পাদক জগন্নাথ কৃষ্ণকে বলে 7 দিনের ছুটি নিয়ে ধুমুলগড়ে পাড়ি দিলাম। যারা অন্ধকার ঘরে টেবিলের চারপাশ ঘিরে বসে প্ল্যান সেট করে, তারাও প্রেতাত্মার সঙ্গে কথাবার্তা চালায়, কিন্তু সেটা হয় একটি তৃতীয় ব্যক্তির মাধ্যমে, যাকে বলে মিডিয়াম। এখানে ভূতকে দেখা যায় না, ফলে মিডিয়াম যদি খাঁটি না হয় তাহলে বুজরুকির অনেক সুযোগ থাকে। প্ল্যান সেটে তাই আমার বিশ্বাস নেই, তবে ভূতে বিশ্বাস আছে। কারণ তোরা তো জানিসই, ভূতের অভিজ্ঞতা আমার নিজের অনেকবারই হয়েছে। ধুমুলগড়ের ছোট কুমার প্রতাপ নারায়ণ এখন গদিতে বসেছে, কারণ বাপ শঙ্কর নারায়ণ মারা গেছে বছর 5 হলো। বড় ছেলে আদিত্য হান্টিং লজে মারা যাওয়ায় বাপের সম্পত্তি ও সিংহাসন ছোট কুমারই পেয়েছে। স্টেটের ম্যানেজারকে আগেই চিঠি লিখে আমার আসার কথা জানিয়ে দিয়েছিলাম। ধুমুলগড়ে পৌঁছে ভদ্রলোকের সঙ্গে দেখা করে আমার অভিব্যক্তি জানালাম। ম্যানেজার ঈশ্বরী প্রসাদ বললেন যে এ ব্যাপারে রাজার সঙ্গে একবার কথা বলে নেওয়া দরকার। সকলকে হান্টিং লজে ঢুকতে দেওয়া হয় না। ঈশ্বরী প্রসাদই রাজার সঙ্গে একটা অ্যাপয়েন্টমেন্ট করে দিল। রাজার সুসজ্জিত অফিস ঘরে সকালে প্রতাপ নারায়ণের সঙ্গে দেখা করলাম। বয়স 40-এর বেশি না, চারা দেওয়া গোপ, শরীরের চর্বি না একটু বেশি, পোশাক একেবারে সাহেবী ধরনের। তার সঙ্গে দুহাতে আঙুলে আংটির বাহার কেমন যেন বেমানান। রাজা সাহেব আমাকে আসার কারণ জিজ্ঞাসা করতে অকপটে সব বলে দিল। রাজা শুনে বললেন, এটা আমার খুবই উদ্ভট শখ, তাতে কোনো সন্দেহ নেই। তবে আমায় জিজ্ঞাসা করলে আমি বলবো যে আমার দাদার লজে ভূত হয়ে অবস্থান করছে, এটা আমার মোটেই বিশ্বাস করি না। ভূত জিনিসটি আমি বিশ্বাস করি না। আর সে ভূত থাকলেও সে তো আমার সঙ্গে কথা বলবে, তোমার প্রশ্নের জবাব দেবে, এমন আশা করাটা বোধহয় ঠিক না। আমি তখন মার্কান্ডে সাহেবের কথা বললাম। প্রতাপ নারায়ণ বলল, মার্কান্ডের ধারণা ভারতবর্ষ হচ্ছে ভূত প্রেতের ডিপো। তাকে বলে বোঝাতে পারলাম না যে এ ধারণা ভুল। বড় বাড়ি দেখলেই সাহেব সেটাকে ভুতুরে বাড়ি বলে ধরে নিত। সাহেবের পুরো ব্যাপারটাই কাল্পনা ভিত্তিক। আমি বললাম, তাহলে একবার যখন এসেছি যাচাই করতে ক্ষতি কি? এতদূর যখন এসেছি তখন কোনো রকম অনুসন্ধান না করেই ফিরে যাব? আমার গো দেখে প্রতাপ নারায়ণ শেষ পর্যন্ত রাজি হলেন। রাজবাড়ি থেকে হান্টিং লজের দূরত্ব 1.5 মাইল। পাতলা জঙ্গলের মধ্যে দিয়ে সাপের মতো আঁকামাকা রাস্তা দিয়ে নাকি সেখানে পৌঁছাতে হয়। ঈশ্বরী প্রসাদকে বলে রাজা আমার জন্য একটা জিপের বন্দোবস্ত করে দিলেন। সেটা আমাকে রাত 10টা নাগাদ পৌঁছে দিয়ে আবার ভোরবেলা গিয়ে নিয়ে আসবে। বিকালে ঈশ্বরী প্রসাদের সঙ্গে বেশ একটু আলাপ আলোচনা করলাম। লোকটা অনেক দিন ধরে ম্যানেজারি করছে, বয়স 70-এর কাছাকাছি। 2 কুমারকেই সে ছোটবেলা থেকে বড় হতে দেখেছে। বলল 2 ভাইয়ের মধ্যে স্বভাব চরিত্রের অনেক বিমিল থাকলেও দুজনের মধ্যে বেশ হৃদয়তা ছিল। দাদার মৃত্যুতে প্রতাপ নারায়ণ খুবই বিচলিত হয়ে পড়েছিল। আত্মহত্যার কোনোই কারণ ছিল না। ঈশ্বরী প্রসাদ নিজেও খুব আঘাত পেয়েছিলেন। বড় কুমার এভাবে আকস্মাৎ মরবে সেটা সে স্বপ্নেও ভাবতে পারেনি। শিকারী হিসাবে সে ছিল খুব পাকা। হাতপোসকে গুলি ছুটে গিয়ে নিজের গায়ে লাগবে সেটা বিশ্বাস করা খুব কঠিন। আমি জিজ্ঞাসা করলুম, বড় কুমারের মৃত্যুর ব্যাপারটা কোনো তদন্ত হয়েছিল কি? ঈশ্বরী প্রসাদ বললেন, পুলিশ ইন্সপেক্টর মহাতের দেওয়ান তদন্ত করেছিলেন। তার ধারণা এটা অপকার মৃত্যু ছাড়া আর কিছুই নয়। কারণ আদিনাথের হাতে বন্দুক ছিল এবং তার ডান হাতের তর্জনী বন্দুকের টিগারের সঙ্গে লাগানো ছিল। কাজে আত্মহত্যা বা অ্যাক্সিডেন্ট দুটোই সম্ভব। আসলে কি হয়েছিল তা বলা মুশকিল।
বর্তমান রাজা প্রতাপনারায়ণ কি স্বীকার করেন? আমি জিজ্ঞাসা করলাম। না, বললেন ঈশ্বরী প্রসাদ। ছোট কুমার চিরকালই একটু আয়েসি প্রকৃতি, খেলাধুলা বা শিকার টিকারেও তার ঝোঁক নেই। সেই গান বাজনা নিয়েই থাকে, তাকে হান্টিং লজে যেতে হয় না কখনো। রাতে লক্ষ্মীবিলাসী হোটেলে চাপাটি আর মুরগির মাংস খেয়ে খাতা পেন্সিল নিয়ে তৈরি হয়ে নিলাম। সেদিন ছিল পূর্ণিমা। আকাশে টুকরো টুকরো মেঘ দ্রুত ভেসে যাওয়ার পথে মাঝে মাঝে চাঁদটাকে আড়াল করছে। 9:10টায় জিপ এসে গেল। আমি হান্টিং লজের উদ্দেশ্যে রওনা দিলাম। মিনিট খানেকের মধ্যেই শহর পিছনে ফেলে জিপ জঙ্গলের পথ ধরল। আর তার 10 মিনিট পরই একটা দোতলা বাড়ির গাড়ি বারান্দার তলায় এসে জিপটা থামলো। অর্থাৎ হান্টিং লজে এসে গেছি। বুঝতে পারলাম বাড়ির পিছন দিকে জমিটা ঢালু হয়ে জঙ্গলের দিকে নেমে গেছে। জিপের ড্রাইভার গুরপ্রীত সিং বলল যে দরকার হলে সে সারা থাকতে পারে। প্রস্তাবটা আমার ভালো লাগলো না। পরিবেশ যত নিরিবিলি হয় ভূতের আবির্ভাবের সম্ভাবনা তত বেড়ে যায়। বললুম, তুমি যাও এখন, কাল ভোর 6টায় এসে আমাকে নিয়ে যেও। জিপ চলে গেল। আমি 4-5টা একবার চোখ বুলিয়ে দেখে নিলুম। একটা টিলার মাথা চেঁচে সমতল করে তার উপর তৈরি করা হয়েছে এই হান্টিং লজটা। পাথরের তৈরি মোগলাই প্যাটার্নের বাড়ি। বয়স নাকি 150 বছর। 5 ধাপ সিঁড়ি ভেঙে উঠে সদর দরজা দিয়ে ভেতরে ঢুকে জানলা দিয়ে আসা ফিকে চাঁদের আলোয় দেখলাম কার্পেট বিছানো এক সুদৃশ্য বৈঠকখানায় এসে পড়েছি। চারিদিকে আসবাবপত্রের ছড়াছড়ি। দেওয়ালে টাঙানো স্টাফ করা বাইসন, হরিণ, বাঘ, ভাল্লুকের মাথা। বৈঠকখানার পর একটা চওড়া বারান্দা, তার ডান দিকে দোতলায় ওঠা সিঁড়ি। আন্দাজ করলুম সিঁড়ি দিয়ে উঠলেই খোলা ছাদে পৌঁছানো যাবে। সেখান থেকেই বাড়ির পিছনে জঙ্গল দেখা যায়। আর সেখানেই বড় কুমারের মৃত্যু হয়েছিল। মূর্খের মতো টর্চটা সঙ্গে আনিনি। চাঁদের আলো আছে ঠিকই, কিন্তু সে আর সব জায়গায় প্রবেশ করবে কি করে? তখন আমার চুরুট খাওয়ার অভ্যাস। দেশরায়ের আলোতেই সিঁড়ি দিয়ে উঠে দোতলায় পৌঁছালুম। যা ভেবেছিলাম তাই। একপাশে পশ্চিম দিকে খোলা ছাদ, তার নিচু পাঁচিলের ধারে গিয়ে দাঁড়ালেই সামনের ঢালু জমির উপরে গভীর জঙ্গল শুরু হয়েছে। একবার মনে হলো যেন বাঘের ডাক শুনতে পেলুম জঙ্গলের দিক থেকে। ছাদ ছাড়ের একটা বড় ঘর রয়েছে নিজের বৈঠকখানার ঠিক ওপরে। এখানে একটা ফরাস পাতা দেখে বুঝলুম শিকারির যদি ঘুম পায় তাই এই ব্যবস্থা। ঘরের দেওয়ালে বড় বড় ওয়েল পেন্টিং। তার বেশিরভাগই মনে হলো এই পরিবারের পূর্বপুরুষদের ছবি। ফরাসের পাশে একটা আরাম কেদারা ছাড়া আরো কয়েকটা ছোট ছোট সোফা রয়েছে। আমি আরাম কেদারায় বসে একটা চুরুট ধোয়ালুম। পকেট থেকে নোট বইটা বার করে চেয়ারে হাতুড়ে রাখলাম। শর্টহ্যান্ড লেখার অভ্যেস আছে। দরকার হলে অন্ধকারে লিখতেও কোনো অসুবিধা হবে না। আর একটা জিনিস আছে আমার কাছে, সেটা হলো 1 ফ্লাক্স ভর্তি গরম চা। নভেম্বর মাস, বিয়ের শীত। ফ্লাস্কের ঢাকনায় চা ঢেলে খেয়ে শরীরটা একটু গরম করে নিলুম। চিরপ্রচলিত ধারণা অনুযায়ী আমারও বিশ্বাস ছিল যে ভূতের আবির্ভাব যদি হয় তবে সেটা মাঝরাতে অর্থাৎ 12টায় হবে। বাইরে ক্রমেই নিস্তব্ধ হয়ে আসছে। তার মধ্যেই মাঝে মাঝে শিয়ালের গোষ্ঠী ক্যাব ব্যবহার করে সরব হয়ে উঠছে। খবরের কাজে অফিসে কাজ করে রাত জাগার অভ্যেসটা হয়ে গেছে। তবে এ পরিবেশ কেমন যেন ঝিম ধরা। তারপরে দরজা জানলা দিয়ে আসা আবছা চাঁদের আলোয় ঘরটা কেমন যেন একটা স্বপ্নের রাজ্যের চেহারা দিয়েছিল। তাই বোধহয় ঘাটটা একটু নুয়ে পড়েছিল। এমন সময় একটা ব্যাপারে সজাগ হয়ে উঠল। আমার সস্টেন্দ্রিয় বলছে ঘরে একটি নতুন ব্যক্তির আবির্ভাব ঘটেছে। আমি ছাদের দরজার দিকে দৃষ্টি ঘোরালাম। সমস্ত দরজা দূরে দাঁড়িয়ে আছে একটি ছায়ামূর্তি। মূর্তি নিঃশব্দে প্রবেশ করে ধীর পদে এগিয়ে এসে ঘরের মাঝখানে দাঁড়ালো। মুখ বোঝার উপায় নেই, আন্দাজে বোঝা যায় পরনের শিকারীর পোশাক। তোমার কি প্রয়োজন? ইংরাজি গভীর কণ্ঠে প্রশ্ন এলো। আমি কি ধুমুল করে বড় কুমারের সঙ্গে কথা বলছি?
হ্যাঁ, আবার সেই কবির কণ্ঠস্বর। আমি বললাম, আমি আপনার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছি। কি প্রয়োজনে? আমি একজন সাংবাদিক, আপনাকে দু একটা প্রশ্ন করতে চাই। কি প্রশ্ন? প্রথম হলো, আপনি কেমন আছেন? উত্তর এলো, মৃত ব্যক্তির আত্মা কেমন আছে সেটা কোনো প্রশ্ন নয়। তাহলে দ্বিতীয় প্রশ্ন করছি, করুন। আপনার কি কোনো অতৃপ্ত বাসনা আছে, যে কারণে আপনি হান্টিং লজ থেকে মুক্তি পাচ্ছেন না? মোটেই না। আমার আয়ু আমার জন্মের মুহূর্তেই নির্ধারিত হয়ে গিয়েছিল। আমি জানতাম আমার মৃত্যু হবে 7ই অগ্রহায়ণ, আমার 32 বছর বয়সে। আমি এই মৃত্যুর জন্য সম্পূর্ণ প্রস্তুত ছিলাম এবং মৃত্যুর আগে আমার সব স্বাদ মিটিয়ে নিয়েছিলাম। অবশ্যই কি হবে যে মরবো সেটা আগে জানতাম না। ভোলা বাহুল্য, আমি সবকিছুই শর্ট হ্যান্ডে লিখে নিচ্ছি। এবার প্রশ্ন করলুম, আপনি তাহলে আত্মহত্যা করেননি? উত্তর এলো, না, আমার মৃত্যু হয় অবস্থাতে আমার নিজেরই অসাবধানতা হেতু। আমি বন্দুক সাফ করছিলাম, কিন্তু সে বন্দুকে যে টোটা ছিল সেটা আমি। পিতাত্মার কথা হঠাৎ থেমে গেছে, কারণ তার কথা ছাপিয়ে আর একটা গভীর কণ্ঠস্বর শোনা গেছে। মিথ্যে কথা। আমি তো এ আবার কার কণ্ঠস্বর? কোন তৃতীয় ব্যক্তি এসে ঢুকলো ঘরে? আমার দৃষ্টি আবার দরজার দিকে ঘুরে গেছে। হ্যাঁ, দরজার মুখে দণ্ডায়মান আরেকটি মূর্তি। যদিও আমি নিজের সাহসের বড়াই করি, কিন্তু যখন দেখলাম এই দ্বিতীয় মূর্তিটি নীরের নয়, এর পাঁজরার হাড়ের ফাঁক দিয়ে পিছনের আকাশ দেখা যাচ্ছে, তখন গলাটা যে একটু শুকিয়ে যায়নি তা বলবো না। আসলে আগন্তুক একটি নর কঙ্কাল, এবং আরো আশ্চর্য এই যে এই কঙ্কালের হাতে একটি বন্দুক। এবার কঙ্কাল ধীরে ধীরে এগিয়ে এলো প্রথম মূর্তির দিকে। এদিকে প্রথম মূর্তি যেন সবাই পিছিয়ে যেতে শুরু করেছে দেওয়ালের দিকে। আমি মন্ত্রমুগ্ধের মতো দেখছি ছায়াছবি। মিথ্যে কথা। আবার সজোরে বলে উঠল কঙ্কাল, আমার মৃত্যু আকস্মিক নয়, আমার অন্য মনস্কতার জন্য নয়। বন্দুক চালাতাম আমি 13 বছর বয়স থেকে। আমি অতটা অসাবধানতা হতে পারি না। আমার মন বলছে এই কঙ্কালই আসলে পরকুমারের প্রেতাত্মা। আমি জিজ্ঞাসা করলাম, তাহলে আপনার মৃত্যু হয়েছে কিভাবে? আমাকে খুন করা হয়েছিল গর্জিয়ে উঠল কঙ্কাল। সম্পত্তির লোভে, সিংহাসনের লোভে। এই অন্যায়ের প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমি এই বন্দি অবস্থা থেকে মুক্তি পাচ্ছিলাম না। আর সেই মুক্তির সুযোগ এসেছে। আজ আমি আমার হত্যার প্রতিশোধ আমি নিজেই নিচ্ছি। পুলিশ সন্দেহ করেছিল আমাকে খুন করা হয়েছে, কিন্তু টাকা দিয়ে তাদের মুখ বন্ধ করা হয়েছিল। এইসব পাবে শাস্তি দেওয়ার সুযোগ আজ এসেছে। ইষ্ট নাম জপ করো প্রতাপ, তোমার অন্তিম কাল উপস্থিত। প্রথম ছায়ামূর্তির ঘর থেকে বাইরে পালানোর চেষ্টা বিফল করে দিল বন্দুকের গর্জন। ফরাসের ওপর লুটিয়ে পড়েছে প্রথম ছায়ামূর্তির নিষ্পন্দন দেহ। সঙ্গে সঙ্গে কঙ্কাল আমাকে উদ্দেশ্য করে বলে উঠল, সত্যি ঘটনা প্রকাশ হলে আমি শান্তি পাব। আমার এই উপকার করার জন্য আপনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এই কথাটা বলে বন্দুকধারী কঙ্কাল অদৃশ্য হয়ে গেল। আমি একটা দেশলাই জ্বালিয়ে ফরাসের কাছে গিয়ে ধরতেই প্রথম ছায়ামূর্তির রহস্য উদ্ঘাটিত হলো। ইনি ছায়ামূর্তি নন, ইনি রক্ত মাংসের দেহ সম্পূর্ণ সদ্যমৃত ধুমুলগড়ের রাজা প্রতাপ নারায়ণ, যিনি আজ থেকে 10 বছর আগে সম্পত্তি আর গদির লোভে নিজের দাদা আদিত্যনারায়ণকে খুন করে সেটাকে অপঘাত মৃত্যু বলে চালিয়েছিলেন। এই করে অবশ্যই তদন্ত হয়েছিল এবং স্বভাবতই তাতে আমাকে জড়িয়ে পড়তে হয়েছিল, কারণ আমি ছাড়া আর কোনো তৃতীয় ব্যক্তি ছিল না প্রতাপ নারায়ণের সঙ্গে। অথচ যে অস্ত্র দিয়ে তাকে খুন করা হয়েছে তার কোনো চিহ্ন নেই ত্রিসীমানায়। তাই শেষ পর্যন্ত বেকসুর খালাস পেয়ে গেলাম। আজকের এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন
ও কমেন্টে জানাবেন আপনাদের গল্পটি কেমন লাগলো। আরও এরকম গল্প পাওয়ার জন্য আমাদের চিড়ে করা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ বন্ধুরা পুরো গল্পটি শোনার জন্য।